শ্বশুরবাড়ি থেকে কেন আমাকে এখনো পর্যন্ত মেনে নিতে পারেনি? সবসময় আমি একাই কেন অ্যাডজাস্ট করব? কাজ করলেই ভালো আর না করলেই একটা মেয়ে খারাপ হয়ে যায়। পরের মেয়ে ঠিক ততদিনই ভালো থাকে যতদিন সে মুখ বন্ধ করে সব কিছু সহ্য করবে, নয়তো সে খারাপ হয়ে যায়। এরকম কেন হয় বলো তো? আচ্ছা, আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। কেমন আছো তোমরা সবাই? আমার এই ছোট্ট একটা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকালবেলায় ওই 6টা 6:30 নাগাদই দেখো কত রোদ উঠে গেছে, আর এত গরম পড়েছে, মানে বলার মতো না। আমাদের এখানে তো প্রচুর গরম পড়েছে। তো সকাল সকালে আমি আর মা এসেছিলাম আমার কাকিদের বাগানে। দেখো কত রকম সবজি। এই বাগানে না অনেক রকমের সবজি কাকি ওরা নিজে থেকে লাগিয়েছে, আর হয়ও জানো তো, মানে ভালোই হয় মোটামুটি। সবাই টুকটাক মাঝে মাঝে একটু শাক পাতা তুলে আমরা খাওয়া যায়, জানো তো। মাঝে মাঝে একটু শাক পাতা, দুটো বেগুন হয়, মাঝে মাঝে কোনো সবজি হয়। তুললে কাকিরা তুললে আমাদেরকে দেয়, নয়তো আমাদেরকে বলে দেয় তোরা গিয়ে যেটা খাবি তুলে নিয়ে আসবি, খেয়ে নিবি। তো আজকেও খুব কমলি শাক হয়েছিল। তো মা বললো চল সকাল সকালে একটু শাক তুলে আনি, একটু শাক রান্না করব। তো আমিও গেলাম যে কি কি গাছ হয়েছে একটু দেখবো। ভিতরে দেখো কতটা জায়গা জুড়ে কমলি শাক, আর একদম পুরো মানে দোকানের যেগুলো হয় ওগুলো তো মানে ভালোই হয়, কিন্তু এটা জানো তো পুরো একদম ধরো গাছের লাগানো জিনিস আর দোকানের কেনা জিনিস সব কিছুর মধ্যে তো একটা পার্থক্য আছে। দেখো লঙ্কা হয়েছে, বেগুন হয়েছে, আর এই গাছটা হচ্ছে টক টক শাক। মানে ভাজলে শাকই একটা, কিন্তু টক পাতা বলে, ভাজলে টক টক খেতে হয়, খুব ভালো লাগে। লাউ গাছ আছে তোমার, পেঁপে গাছ আছে, তারপর শাক হয়েছে নিচে তো প্রচুর পরিমাণে শাক হয়েছে। কমলি শাক বলো, তারপর নোটে শাক, আরও অনেক রকমের শাক আছে, আমি তো ঠিক একটা নাম জানি না। কচু গাছ আছে, মানে মানে প্রচুর গাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ অনেক গাছ হয়েছে ভেতরে। কলা গাছ আছে, যাই হয় টুকটাক বেগুন গাছ লাগিয়েছে অনেকে, যে মা একটা দুটো বেগুনও তুলছে। আর কিছু শাক নিয়ে এসেছি অনেক রকমের। ডাঁটা শাক হয়েছে, ডাঁটা শাকও এনেছিল একটা, কিন্তু এখন আনেনি, ডাঁটা শাক পরে এনেছে। আর এখানে নিচে কিন্তু বেগুনও আছে, শাকেতে ঢাকা পড়ে গেছে। আর অনেক রকমের শাক নিয়ে ঘরে এসেছি। এসে দেখি ছাদে একটা বড় পেয়ারা হয়েছে। ভাইকে বললাম পেয়ারাটা পার, এমনিতেই গরম, সকাল সকাল তাহলে একটু খাওয়া যাবে বেশ ভালো করে। আর ভাই পারলো তো, পেরে দেখো আমাকে হাতে ক্যাশ দিচ্ছে, আমি ক্যাশটা ধরে নিয়েছি। না পেয়ারাটা নইলে একটু পেকে গেছে জানো তো, নইলে পড়লেই ফেটে যেত, সেই জন্য ক্যাচ ধরতে বললো। কিন্তু পরেরটা ধরতে পারিনি, ওই নিচে পড়ে গেছে। তা পেয়ারা ঠেয়ারা তুলে নিয়ে ঘরে চলে এসেছি। যাবো একটু ছাদে। এখন তো বাজে 8টা মতন সকাল। এখন ছাদে গিয়ে ছাদটাকে একটু ভাবলাম পরিষ্কার করব। কিন্তু এই সকালবেলায় পরিষ্কার না করলে বেলা যত বাড়বে তত গরমও বেড়ে যাবে, তখন আর করতে পারবো না। ছাদে মানে একটু টবগুলোকে সরিয়ে গাছের ভেবেছিলাম একটু ঝাড় দেবো, প্রচুর পাতা পড়েছিল। আগের দিন সাইড থেকে সাইড দিয়ে ঝাড় দিয়ে গেছি, কিন্তু নিচে নিচে না অনেক পাতা পড়েছিল। আসলে 6 মাস বাবা বাড়িতে ছিল না, এই ছাদ বাগানটার খেয়াল কিন্তু বাবাই রাখে। পরিষ্কার পরিচ্ছন্ন করার সমস্ত দায়িত্ব বাবার। কিন্তু বাবা এতদিন বাড়িতে ছিল না, তো আর সময় হয়নি, আর আমিও ছিলাম না অনেক দিন। তো মায়ের একার সময় হয়নি পরিষ্কার করার। তো মা বলছিল একটু মা পরিষ্কার করতে হবে। তো আমি আগের দিন বাইরে দিয়ে ঝাড় দিয়ে গেছি। কিন্তু ভিতরে না টবের ফাঁকায় ফাঁকায় প্রচুর বালি পাতা অনেক কিছু জমেছিল, ভাবলাম পরিষ্কার করব। কিন্তু এসে দেখি এই একটা টবের মধ্যে মানে অনেকগুলো অ্যালোভেরার চারা হয়েছে, আর অনেকগুলো অ্যালোভেরাও আছে। একটা টবের মধ্যে ধরছিল না দেখে আমি এগুলোকে তুলে দুটো টবে আলাদা আলাদা করে লাগিয়ে দিলাম। টব নেই ফাঁকা, জানো তো, নইলে একটু বড় জায়গায় লাগালে অ্যালোভেরাগুলো বেশ ভালো মোটা মোটা হয়। আমার কাকিদের গাছের অ্যালোভেরা সে আগের দিন আনলাম, যে মাখলাম চুলে, ভিডিওটা যারা দেখোনি ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিও। অ্যালোভেরাগুলো এত মোটা মোটা হয়, অ্যালোভেরা গাছে ফুলও হয় জানো তো। আমাদের বাড়িতে আমার বাবা অ্যালোভেরা নিয়ে এসেছিলো, সেই অ্যালোভেরা থেকে আমার কাকি ওরা সবাই লাগিয়েছে, ওদের গাছে ফুল হয়েছে। কিন্তু আমাদের বাড়িতে এখনও হয় না, ওই যে রোদ ঠোদ পড়ে না ঠিকঠাক, আর পরিমাণ মতন যে একটা জায়গা দিতে হবে সেই জায়গাটা আমরা দিতে পারি না, কারণ কি আমাদের বাড়িতে জায়গা খুবই কমে, ছোটো ছোটো টবে যেটুকুনি লাগাই সেটুকুনি হয়। আর কাকি ওরা বড়ো খোলামেলা জায়গায় লাগিয়েছে, আর প্রচুর মোটা মোটা অ্যালোভেরা হয়েছে। আর দেখো কত নোংরা বেরিয়েছে। তো আমি এগুলো পরিষ্কার করতে করতে আমার খুব কষ্ট হয়ে গেছিলো, মানে এত গরমের মধ্যে সব টবগুলোতে গাছগুলো প্রথমে আলাদা আলাদা টবে লাগানো, মাটিগুলো বার করা, তারপর আবার ঝাড় দিয়ে পরিষ্কার করা, প্রচুর কষ্ট হয়ে গেছে। আর তার থেকেও বেশি কষ্ট হচ্ছে আমার এখন এই গরমের মধ্যে ফ্যান অফ করে ভয়েস ওভার দিতে। যারা যারা এইরকম মানে কাজ করছো ইউটিউবের মধ্যে, তারা জানো যে এই গরমের মধ্যে ফ্যান অফ করে ভয়েস ওভার দেওয়ার কী কষ্ট। আর তার উপরে তো পাশেই বাজারে সবসময় লোকজন যাওয়া আসা করছে, গাড়ি ঘোড়া, আমি যে ফ্যান অফ করে রেখেছি তাদের নয়েজ তোমাদের কাছে আসবেই। কিন্তু কী করবো বলো, যখনই আমি একটু ভয়েস ওভার দিতে চাই তখনই জানি না কেন পুরো বিশ্বের লোক কথা বলে।
যখন দুপুরবেলায় ভাবি একটু ভয়েস ওভার তো দেবো, তখন দেখি কেউ গান চালিয়ে দিয়েছে হোম থিয়েটারে, কেউ রেডিও বাজাচ্ছে, কেউ টিভি চালিয়ে দিয়েছে জোরে। আর বাড়ির আশেপাশের ঘরগুলো খুব একসাথে তো প্রচুর সাউন্ড হয়, কিন্তু কিছু করার নেই, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এত গরম লেগে গেছে, আমি নিচে এসে একটু গা ধুয়ে আমি ভাবলাম কি এবার একটু আম পান্না বানাবো। তো আম পুড়িয়েই বানায় অনেকে, কিন্তু আমি ভাবলাম পোড়াবো না, একটু সেদ্ধ করবো আমটাকে। তো আমটাকে সেদ্ধ করে নিয়ে আমটা খোসা ছাড়াচ্ছিলাম। তো খোসাটা ঠিকঠাক একটা হাত দিয়ে প্রথমে ছাড়াচ্ছিলাম, খুব গরম লাগছিল, আর আমটা না আঁশ হয়ে গেছিলো একটু একটু, জানো তো। তাই জন্য আমটার খোসাটা ঠিকঠাক একটা ছাড়ছিল না। তারপর আমি চাকু দিয়ে ওটাকে ভালো করে ছুলে নিলাম। আর পুরো আমটাকে ছুলে নেওয়ার পরে আমটাকে ভেবেছিলাম যে একটা হয়েছে না সেদ্ধ হলে হাত দিয়ে চটকে দিলেই সব আমটার যে ব্যাপারটা যে গায়ের যে ইয়েটা আছে সেটা বেরিয়ে যাবে। আমি ঠিকঠাক বোঝাতে পারলাম নাকি আমি জানি না, আমটাকে চটকে দিলেই তো আমটা ঠিকঠাক বেরিয়ে যাবে, আটিটা আলাদা আলাদা, কিন্তু সেটা বেরোচ্ছিল না। অনেকক্ষণ ধরে সেদ্ধ করেছি কিন্তু কিছুতেই হচ্ছিল না। তারপর আমি গ্রেট করে নিলাম, তো ওরকম হয়নি বলে ওরকম করার জন্য আমাকে আবার আমটাকে আমি সিদ্ধ করলাম গ্রেট করে, যাতে একটু জল জল টাইপের ব্যাপারটা আসে, সেই জন্য আবার সেদ্ধ করলাম। কিন্তু পরে আমি যেটা বুঝতে পারলাম, আমার আম পান্নাটা খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল, কিন্তু আমার আমটাই ভালো ছিল না। আমটা জানো তো কেমন যেন একটু ছিল, পাকা পাকা ভাব হয়ে এসেছিল। আর এমনিতেও আমাদের গাছের আম খুব একটা টক না, আর আমি আমাদের গাছের আমটাই নিয়েছিলাম। ঝড়ে পড়েছে তো, মা কুড়িয়েও এনেছিল, এক জায়গায় অনেকগুলো আম ছিল, কিন্তু আমি আমাদের গাছের আমটাকেই চুজ করেছি। আমি বুঝতে পারিনি আমাদের গাছের আমটা এরকম হবে। কেন করে আমাদের গাছের আমটা না খুব একটা টক হয় না, কাঁচা থাকাকালীনও খুব একটা টক হয় না, কিন্তু পাকলে খুব সুন্দর মিষ্টি। আর আমটা প্রায় পাকা পাকা ভাব হয়ে এসেছিলো, সেই জন্য না আম পান্নাটা একটু পানসে লাগছিলো, একটু টক মিষ্টি ঝাল যেটা হলে ভালো হবে। আমি আমটা সিদ্ধ চাপিয়ে দিলাম, দিয়ে একটু লঙ্কার গুঁড়ি একটু চিনি দিয়েছি, কিন্তু আমটা একদম টেস্ট করে দেখছি যে একটু টক নেই। আমি আবার একটু লেবু চিপে দিয়েছি, তারপর ঠান্ডা জলে একটু বিট লবণ একটু জলজিরা দিয়েছি, আর ওটা ভাবলাম গুলে দেবো। তো ওটা গুলে দিয়েছিলাম, টেস্টও হয়েছিল। কিন্তু আমটা যদি নিজস্ব একটা কাঁচা আম হতো, এটা কাঁচাও না পুরোপুরি পাকাও না, আধ পাকা একটা আম ছিল, কিন্তু আমটা যদি পুরো কাঁচা আম হতো তাহলে আম পান্নাটা খেতে আরও বেশি সুন্দর হতো। মাকেও দিলাম, আমিও খেলাম নিচে এসে, একটু ভাই এসেছিল ভাইকেও দিলাম। দেখতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, আর কিন্তু খাওয়াতেও সুস্বাদু হয়েছিল, কারণ টকটা একটু লেবুর টক ছিল, আর জলজিরাটা যে একটা টক হয় সেটা। কিন্তু আমটা একটু টক টক ব্যাপার থাকলে, টক মিষ্টি একটু ঝাল ঝাল ব্যাপার হতো, ওটা খুব ভালো হতো খেতে। তারপর চলে এলাম দুপুরে রান্না বান্না করবো বলে। আমরা না একটা মাছ, যে মাছটা এনেছি বাবা সেই মাছটা খায় না, সেই জন্য বাবার জন্য দুটো পোনা মাছ এনেছিলো। পোনা মাছ দিয়ে হালকা একটু ডাঁটা দিয়ে আলু দিয়ে একদম হালকা পাতলা ঝোল করবো গরমে। তাই জন্য মাছটাকে প্রথমে কেটে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। আর কী মাছ খাবো সেটা তো তোমরা পরে দেখতেই পাবে, তোমাদের সাথে যেহেতু শেয়ার করছি যে কী রান্না করছি। মাছটাকে ভেজে নেবো, মাছটাকে ভাজা চাপিয়ে দিয়ে আমি যাবো একটু সবজি কাটতে। সেই সকালবেলা যে এনেছিলাম সবজিগুলো সেইগুলো কাটবো। কিন্তু মা বললো যে শাকগুলো বেকার। আমি মাকে বললাম শাকগুলো আজকে বেকার আনলে, আজকে রান্নার জন্য অনেক কিছুই ছিল, এতগুলো শাক আজকে ভাজার একদমই সময় নেই। দেখি শাকগুলো একটু জলে ছিটা দিয়ে রেখে দেবো, যাতে শাকগুলো শুকিয়ে না যায়, শাকগুলো কালকে ভাজা হবে সেই জন্য। তারপরে আবার একটা ডাঁটার শাক নিয়ে এলো, এই যে ডাঁটা শাক দেখতে পাচ্ছ, তখন আনিনি, ওটা পরে গিয়ে নিয়ে এসছে। তো এটা দিয়ে আলু দিয়ে ওই আবার মাছটা দিয়ে একটুখানি হালকা পাতলা ঝোল করবো। এই গরমে বাবা রোদে গরম থেকে এসে না একদম কিছু খেতে চায় না, হালকা পাতলা ঝোল হলে বাবার মনে একটু ভালো হয়। তো আমি ডাঁটাটা কেটে নিচ্ছি, আর আগে একটা আলুও কেটে নিয়েছি, আর ওদিকে আমার মাছটা ভাজা হচ্ছে। ফাঁকে একবার যাবো জানো তো, মাছটাকে উল্টে দিয়ে আসবো, নইলে আবার পুড়ে যাবে। তাও গিয়ে দেখি কি, তাও মোটামুটি হয়ে গেছে মাছটা। আবার আরেকটা পিস ভাজতে দিয়ে আমি আবার সবজি কাটবো। আর আমার বাবা জানো তো একটু কড়া করে মাছটা ভাজা দিয়ে তরকারি খেতেই ভালোবাসে, যেহেতু বাবার একার জন্য আলাদা করে করছি, আমি মাছটা একটু অনেকক্ষণ ধরেই ভাজবো। আর আমারও একটু কড়া করে মাছ ভাজাটা দিয়েই তরকারিটা খেতে ভালো লাগে। আর ডাঁটাটা কেটে নিয়ে মাছটাকে তুলে এবার আমি চলে এলাম একটা বেগুন কাটবো বলে, যে সকালে কিন্তু কাকিদের ক্ষেত থেকে বেগুনটা নিয়ে এসেছি। বেগুন ভাজবো আমার একার জন্য, আমার বেগুন খেতে খুব ভালো লাগে। আর বেগুন ভাজা ভাত আমার তরকারি থেকে জানো তো একটু ভাজাভুজি হলে আমার জন্য ভাত খেতে আমার খুব ভালো লাগে। ছোটো থেকে আমার অভ্যাস, কেন জানি না, আমার একটু ভাজাভুজি যদি হয় আমার খেতে খুব ভালো লাগে। তো বেগুনটা কেটে বেগুনটা এবার ভাজা চাপিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে দিয়ে। নুন হলুদ মাখিয়ে বেগুনটাকে ভাজতে দিয়ে সবজিটা পুরো কেটে নিই, তারপর আমি তরকারিটা চাপাবো। তো নুন হলুদ মাখানো আমার হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে নিলাম। ওই যে মাছটা ভেজেছিলাম ওই একই কড়াইতেই আমি বেগুনটা ভাজবো। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে বেগুনগুলো একটা একটা করে আমি ছেড়ে দিলাম।
আর এত গরম না, এত গরম, মানে আমি যতবার বলবো গরম ততবারই মনে হয় যেন গরমটা মানে আরও মানে গরম ততবারই মনে হয় আমার বলাটা কম হয়ে যাবে, কারণ এত গরম পড়েছে। একটু বৃষ্টি নেই, একটু কিছু নেই, সবজি কাটতে কাটতে না তো বেগুনটা একটু পুড়ে গেছিলো। যাই হোক, আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছে না, একটু কিছু হচ্ছে না, শরীর খুব অসুস্থ হয়ে যাচ্ছে, তাই জন্য হালকাই রান্না করব। আর এই যে একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে ডাঁটা আর আলুটা দিয়ে ভাজতে, একটু নুন হলুদ দিয়ে ডাঁটা আর আলুটা ভাজা ভাজা হবে। আর আমি ওদিকে যাচ্ছিলাম, বারবার করে সবজি কাটছিলাম, আর এদিকে এসে বারবার করে দেখছিলাম। দেখো, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে একটু লাড়িয়ে চাড়িয়ে আমি ভাজবো অনেকক্ষণ ধরে। আর ভাজতে দিয়ে আমি সাইডে আর একটা তাওয়াতে আমি একটু জিরে মানে শুকনো খোলায় জিরেগুলোকে একটু ভাজা ভাজা করে গুঁড়ো করে তরকারির মধ্যে মশলা হিসেবে খালি জিরে ফোড়ন দিয়েছি, আর ওই জিরে গুঁড়োটা দেবো। দেখো, ওইদিকে গ্যাস চাপিয়ে দিয়ে তাওয়াতে আমি একটুখানি জিরে দিয়ে দিচ্ছি। জিরে দিয়ে পরিমাণ মতনই দিলাম, অল্প একটু, বাবার একার জন্যই হবে তো, তাই অল্প একটু দিয়ে এই দেখো এইভাবে শুকনো খোলায় ভেজে নিয়েছি। শুকনো তাওয়াতে অনেকক্ষণ ধরে ভেজে ভেজে তারপর ওটাকে নামিয়ে নেবো শিলে, আর শিলে বেটে গুঁড়ো করে নেবো। আর এদিকে তরকারিটাও মাঝে মাঝে দেখছিলাম, আলু আর ডাঁটাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি তরকারিতে আবার জল দিয়ে দেবো। এই দেখো, আমার জিরেটা ভাজা হয়ে গেছে, তরকারিতে আমি জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতন, তরকারিটা এবার ফুটতে লাগবে। এদিকে আমি জিরেটা বেটে নেবো। জিরাটা বেটে গুঁড়ো করে সাইডের এই ছোটো প্লেটটার মধ্যে তুলে রেখে দেবো। আর তার সাথে সাথে আমি মাছ রান্না করবো, সেই মাছের জন্য একটু জিরে, একটু রসুন আর একটু আদা বাটবো। কী মাছ রান্না করবো সেটা তোমাদেরকে বলছি, দাঁড়াও। অনেকেই জানি তোমরা ঘৃণা পাও বা অনেকেরই খেতে ভালো লাগে না, কিন্তু আমার মা আর আমার দিদি কিন্তু খুব খেতে ভালো লাগে। যাদের যাদের এই মাছটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার দিদির আর আমার খুব খেতে ভালো লাগে, আমার মারও খেতে ভালো লাগে, কিন্তু আমার বাবা একদমই পছন্দ করে না এই মাছটা, মানে খেতেই পারে না, কেন জানি না, কিন্তু আমাদের খুব ভালো লাগে। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। যাদের যাদের ভালো লাগে অবশ্যই জানিও তো আমাকে একটু। তো আমি এটাকে কাঁচা মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেবো, তরকারিটা হবে, তারপরে এই মশলার মধ্যে একটু জল দিয়ে এটাকে রেখে দেবো, এভাবেই রাখবো। তো ম্যারিনেশনে এই যে একটু আদা, জিরে আর একটু রসুন বাটা দিলাম, নুন হলুদ দেবো, আর একটু লঙ্কার গুঁড়ি আর একটু কাঁচা তেল দেবো। আর এই দেখো, নুন হলুদ একটু কাঁচা তেল দিয়ে মাছটাকে মাখিয়ে আমি রেখে দেবো সাইডে। যতক্ষণ না আমার তরকারিটা হচ্ছে ততক্ষণ রেখে দেবো। তরকারিটা হয়ে গেলেই আমার এই মাছটাকে তেলের মধ্যে দিয়ে চাপিয়ে দিয়ে তারপরে মাছটা ফুটে হয়ে যাবে, যেই মানে যতটা আমার গ্রেভি দরকার ততটা যখনই হয়ে যাবে নামিয়ে দেবো। আর এরপরে ভাজবো টক পাতা শাকটা একটু সর্ষে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টক শাকটা দিয়ে দেবো, আর নুন হলুদ দিয়ে ভেজে নামিয়ে দেবো। যাই হোক, তোমাদের সাথে যেটা কথাটা আমার একটু বলার ছিল, একটা মেয়ে যখন দেখবে তার নিজের ঘর ছেড়ে অন্যের বাড়িতে যায়, সব সময় তার শ্বশুরবাড়ির লোকের এরকম একটা এক্সপেকটেশন থাকে, জানো তো, যে ওই মেয়েটা সব কিছু মানিয়ে নেবে, সেই মেয়েটাই অ্যাডজাস্ট করবে। সত্যি করে একবার ভেবে বলো তো, অ্যাডজাস্ট করাটা কি শুধু সেই মেয়েটারই দায়িত্ব? অ্যাডজাস্ট করার দায়িত্বটা কি দুই পক্ষের নয়? বিয়ে করে যাওয়া মাত্রই সে অনেক অনেক বোঝে, সে সব পারবে, সে সব রকম কাজকর্মে পটু, যদিও না পারে তাকে পারতেই হবে, কিন্তু এই সব কিছুর জন্য তো তাকে একটু সময় দেওয়া উচিত। সময়ের সাথে সাথে তো মানুষ কী না করতে পারে বলো তো। কিন্তু যেই মেয়েটা তার বাপের বাড়িতে এক গ্লাস জল নিয়েও খায় না, সেও সময়ের সাথে সাথে একটা গোটা সংসার সামলে নেয়, তাই না? কিন্তু সময়কেও তো একটু সময় দিতে হবে। এবার অনেকেরই প্রশ্ন জাগতেই পারে হয়তো যে আমার সাথে এরকম কিছু হয়েছে, কিন্তু একদমই না, জানো তো, আমার সাথে এরকম কিছু হয়নি, কিন্তু আমি আশেপাশে দেখছি তো, তাই জন্য আমি ভাবলাম যে এটা একটু তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু আমার শ্বশুরবাড়ি নিয়ে খুবই খুবই খুশি আছি, আমার কিন্তু এরকম ব্যক্তিগত কোনো প্রবলেম হয় নাই, আর আশা করি যেন ভবিষ্যতে কোনো দিন না হয়, সেটাই। তো যাই হোক, দেখো আমার শাক রান্নাটাও হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমি গ্যাস ট্যাস মুছে এরপর স্নান করতে চলে যাব, এসে বসে যাবো খেতে। এরপরে আর চলছে না শরীর, আর ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেছে, তো আর বেশি বড় করব না, আমরা ভাত খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সবাইকে ভালো রাখারও চেষ্টা করবে।